বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর টানা 5 দিন ধরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরেও কারফিউ জারি কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের খাবার লাইনে আবারও নেতানিয়াহু বাহিনীর হামলা গাজায় নিহত 36 ফিলিস্তিনি আহত 2 শতাধিক সহিংসতা উস্কে দেয় 2 ইসরায়েলি মন্ত্রীর ওপর 5 দেশের নিষেধাজ্ঞা ইউক্রেনে ফের রাশিয়ার নজিরবিহীন হামলা কিয়েভ ও বন্দরনগরী ওডেসায় 300-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিহত 3 বেশিরভাগই ভূপাতিত করার দাবি জেলেনস্কির এবং চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নিরসনে শেষ হলো বৈঠক মৌলিক চুক্তির বিষয়ে একমত 2 দেশ বাস্তবায়ন হলে খনিজ পণ্য রফতানির পথ সুগম হবে আশা ওয়াশিংটনের আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন লন্ডনে পৌঁছেই ব্যস্ততম সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরের প্রথম দিনে কমনওয়েলথে মহাসচিব ব্রিটিশ এমপি এবং লর্ডসের সঙ্গে বৈঠক করেন তিনি এসব বৈঠকে গুরুত্ব পায় 2 দেশের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে চলমান সংস্কারের বিষয়ে এছাড়া এভিয়েশন খাতের 2 জায়ান্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা লন্ডন থেকে বিস্তারিত জানাবেন শোয়েব কবির মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি ওনার একটানা মিটিং ছিল প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায় এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে আসার পর থেকে জেনে এক মুহূর্ত বিশ্রাম নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দিনেই একের পর এক বৈঠক আর এতে উঠে আসে যুক্তরাজ্যের বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক একই সাথে বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপে বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার এক সাহসী অগ্রযাত্রা শোয়েব কবির সময় সংবাদ লন্ডন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে এই সমাবেশে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যেন শুধু প্রধান উপদেষ্টা নন আশারও প্রতীক তাকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে নাগরিক সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে লন্ডনের বাহিরের শহর থেকেও সমাবেশে যোগ দেন অনেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে মনে করেন তারা তুলে ধরেন নানা দাবি দাওয়া এদিকে আগামী জাতীয় নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে একটি সংগঠন কোনো সরকার দেয় নাই আমরা চাই উনি যেন প্রবাসীদের
নাগরিক অধিকার দেন। এর আগে সকালে সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে জড়ো হয়ে ডক্টর ইউনূসকে স্বাগত জানান একদল প্রবাসী বাংলাদেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের বিপক্ষে পঞ্চম দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। কারফিউ জারি করেছেন মেয়র কারেন ব্যাস। রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এদিনও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। সংহতি জানিয়ে নিউ ইয়র্ক এবং টেক্সাস সহ 10টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। গ্রেফতার হওয়া 4 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্দোলন কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন বিক্ষোভ আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। টানা 5 দিন ধরে প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত পুরো এলাকা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করেছে সিটি মেয়র কারেন ব্যাস। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস মেয়র। এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। কারফিউ ভঙ্গকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিক্ষোভকারীরা ফ্রিওয়ে ও বড় বড় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফুটেজ দেখে আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে। এরই মধ্যে 4 জন মেক্সিকান নাগরিককে গ্রেপ্তার করে মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকোর পররাষ্ট্র দপ্তর। লস অ্যাঞ্জেলেসে সেনা সদস্যরা 2 মাস ধরে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পেন্টাগন। এতে সরকারের ব্যয় হবে $134 মিলিয়ন। এদিকে লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন ও সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। খাদ্যের বিনিময়ে জীবন, ক্ষুধা মেটাতে সহায়তার লাইনে দাঁড়িয়ে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল 34 নিরীহ ফিলিস্তিনির। আহত হয়েছেন 200-র বেশি। এ নিয়ে গেল একদিনে প্রাণ গেছে 70 ফিলিস্তিনির। এই হামলাকে অমানবিক এবং উদ্দেশ্যমূলক বলছে জাতিসংঘ। এর মধ্যে পশ্চিম তীরে সহিংসতা উস্কে দেয় 2 ইসরায়েলি মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ 5 দেশ। গাজার দেইর আল বালার ভোর ক্ষুধা দিয়ে শুরু হলেও শেষ হয় দীর্ঘ লাশের সারিতে। ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্যের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান, আহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয়। যদিও ইসরায়েলের দাবি তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। যদিও নিহতদের মধ্যে ছিল শিশু, নারী ও বৃদ্ধ, যাদের হাতে কেবল খাবারের ব্যাগ ছিল। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এই হামলাকে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতার ধারাবাহিকতা বলেই মনে করছে জাতিসংঘ। গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান খাদ্য সহায়তা ব্যবস্থা নিয়ে দিনে দিনে সমালোচনা বাড়ছে। এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। তাদের মতে এই বিতরণ পদ্ধতি আন্তর্জাতিক সহায়তার নিরপেক্ষতা লঙ্ঘন করে এবং সেনা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রবেশে মানুষকে বাধ্য করছে। এদিকে প্রথমবারের মতো 2 কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ 5টি দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকা সম্পদও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষে কথা বলেছেন। তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার তালিকায় রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। নিষেধাজ্ঞার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইয়েমেনেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালায় তারা। তেল আবিবের দাবি, এই বন্দর হাউথি বিদ্রোহীদের অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে জেরুজালেম সহ কেন্দ্রীয় এলাকায় বেজে ওঠে সাইরেন। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার মুহুর্মুহুর হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বন্দর নগরী ওডেসা। রাতভর অন্তত 315টি ড্রোন এবং 7টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পুতিন বাহিনী। এতে কিয়েভে 1 জন এবং ওডেসায় আরও 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
এটিকে অন্যতম বড় হামলা আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চারদিকে শুধু গোলাগুলির শব্দ, বিস্ফোরণ আর আতঙ্ক। রুশ হামলায় জ্বলছে অ্যাপার্টমেন্ট ভবন, গুদাম ও গাড়ি। কিয়েভের 60টি জেলার উপর পড়েছে ধ্বংসের ছায়া। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে এগুলোর বেশিরভাগই ইরানের শাহেদ ড্রোনের রুশ সংস্করণ গেরান। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে বিশেষভাবে ডিজাইন করা এই ড্রোন। ওডেসার একটি হাসপাতালেও আঘাত এনেছে রুশ ড্রোন। ইস্তাম্বুলে হওয়া সমঝোতার ভিত্তিতে রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরো জানান, প্রথম দফায় রুশ কারাগার থেকে গুরুতর আহত ও পঙ্গু ইউক্রেনীয় সেনাদের একটি দল ফিরিয়ে আনা হয়েছে, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। এ অবস্থায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেন, যুদ্ধ থামাতে মস্কোর উপর আরো কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। ইউরোপের নিরাপত্তা ও ন্যাটোর ভবিষ্যৎ নির্ভর করছে এই চাপ ও কিয়েভকে সহায়তার উপর। কিন্তু মার্কিন প্রশাসনের অবস্থান ভিন্ন। বাজেটে কমানো হচ্ছে ইউক্রেনের সহায়তা। রাশিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফিনল্যান্ডও। দেশটির অভিযোগ, তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ সামরিক বিমান। এমনকি সীমান্তবর্তী নিরাপত্তা নিয়ে পুরো ইউরোপকে সতর্ক থাকার আহ্বান জানায় দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। বাণিজ্য যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি মৌলিক চুক্তির অবকাঠামোতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে মার্কিন বাণিজ্য মন্ত্রী জানান, চুক্তিটি বাস্তবায়িত হলে বিরল খনিজ এবং চুম্বকজাত পণ্যের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ সুগম হবে। বাণিজ্য যুদ্ধ নিরসনে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার ল্যানচেস্টার হাউসের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেয় অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার। অন্যদিকে চীনের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং। বিশ্বের এই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি মৌলিক চুক্তির কাঠামোতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে 2 দিনের আলোচনার পর এই ঘোষণা দেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। এই কাঠামো অনুমোদনের জন্য দেশ দুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর কাছে উপস্থাপন করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের বিষয়বস্তু ছিল চীনের বিরল খনিজ রফতানি, যা স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মতো আধুনিক প্রযুক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, চীনের সঙ্গে লন্ডনে যেসব বাণিজ্যিক কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা সমঝোতা হয়েছে তা থেকে বিরল খনিজ ও চৌম্বকজাত পণ্যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পথ তৈরি হবে। আরও বলেন, এই কাঠামো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অন্যদিকে আলাদা ব্রিফিংয়ে চীনের বাণিজ্য উপমন্ত্রী লি চেংগাও জানান, একটি বাণিজ্য কাঠামোতে সমঝোতা হয়েছে, যা এখন উভয় দেশের নেতাদের কাছে উপস্থাপন করা হবে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। প্রথমবারের মতো জাপান উপকূলে 2টি চীনা বিমানবাহী রণতরী শনাক্তের দাবি করেছে টোকিও। রণতরী থেকে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে বলে দাবি জাপানের। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে সাগর এবং আকাশপথে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে জাপান সরকার। তবে উপকূলের কাছে রণতরীর অবস্থানকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ বলে দাবি করেছে চীন। সাম্প্রতিক বছরে সীমান্ত বাণিজ্যিক উত্তেজনা এবং ফুকুশিমা পরমাণু চুল্লি থেকে পরিশোধিত পানি অপসারণের বিষয়ে মতবিরোধ দেখা গেছে চীন ও জাপানের মধ্যে। জাপান উপকূলে চীনা বিমানবাহী রণতরী ঘিরে এর মধ্যে নতুন করে আবারও 2 দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতর দিয়ে চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং পার হয়ে যায়। অন্যদিকে শানডং রণতরীটি অবস্থান নেয় উত্তর প্রশান্ত মহাসাগরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থির চিত্র প্রকাশ করে জানায়, রণতরী দুটি প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইউয়ার দাবি, জাপানের পূর্বতম দ্বীপ মিনামিতো রিশিমার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ঢুকে পড়া লিয়াওনিং রণতরীটির সঙ্গে ছিল 2টি মিসাইল বিধ্বংসী জাহাজ ও একটি সরবরাহ জাহাজ।
কাজ। এ সময় যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে চীনা সেনারা অনুশীলন করে বলে দাবি টোকিওর। চীনকে এ বিষয়ে যথাযথ বার্তা দেওয়া হয়েছে উল্লেখ করে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আকাশ ও সাগর পথে নজরদারি বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে জাপান। এই প্রথম চীনের 2 রণতরীর এমন সমন্বিত অভিযান দেখা গিয়েছে। আমরা প্রথমবারের মতো এটা জানাচ্ছি। টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে আমরা চীনকে উপযুক্ত বার্তা দিয়েছি। তবে চীন দাবি করছে জাপানের উপকূলের কাছে থাকা রণতরীর অবস্থান আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের আশা, জাপান এটিকে যৌক্তিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখবে। এদিকে মিনামিতো রিশিমার দ্বীপ ঘিরে রয়েছে বিপুল পরিমাণ দুষ্প্রাপ্য ধাতুর খনি। জনবসতি না থাকলেও দ্বীপটিতে রয়েছে জাপানের আবহাওয়া দপ্তর, কোস্টগার্ড ও আত্মরক্ষা বাহিনীর ঘাঁটি। বিশ্লেষকরা বলছেন, চীনের এ ধরনের অভিযান শুধু সামরিক নয়, খনিজ কূটনীতির সঙ্গেও জড়িত হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার বুলগেরিয়ার কোরেন অঞ্চলে সামরিক মহড়া চালালো পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আন্তদেশীয় সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, রোমানিয়া এবং বুলগেরিয়ার অংশগ্রহণে এই অনুশীলন হয়। বালকান সেন্টিনেল 25 নামের এই 5 ফায়ার মহড়ায় ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও ড্রোনের সমন্বয়ে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র তৈরি করা হয়। লঞ্চার থেকে একের পর এক রকেট নিক্ষেপ ও শত্রু অভিমুখে সাজোয়াজানের ছুটে চলা দেখে মনে হতে পারে যেন কোনো যুদ্ধক্ষেত্র। স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার বুলগেরিয়ার কোরেন অঞ্চলে এভাবেই যুদ্ধক্ষেত্রের চিত্র ফুটিয়ে তোলে ন্যাটোর 4 সদস্য বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি ও রোমানিয়া। সাজোয়াজান, ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও ড্রোন সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয় মহড়াতে। বালকান সেন্টিনেল 25 নামে এই লাইভ ফায়ার মহড়ায় মাঠে মোতায়েন ছিল বুলগেরিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনী, যুক্তরাষ্ট্রের সাজোয়াজান, ইতালির মাল্টিন্যাশনাল ব্যাটল গ্রুপ এবং রোমানিয়ার মেকানাইজড প্লাটুন। সবার লক্ষ্য একটাই, যৌথ কমান্ড, সফটওয়্যার ও তথ্য ব্যবস্থার সমন্বয়ে যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করা। বুলগেরিয়ার প্রতিরক্ষা প্রধান জানান, 4 দেশের সমন্বয়ে এই জটিল মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি জটিল ও কঠিন কাজ, এর জন্য প্রচুর পরিশ্রম দরকার। তবে সেনাবাহিনী যেভাবে কাজ করছে তাতে আমি সন্তুষ্ট। সবাইকে অভিনন্দন। মহড়া শেষে স্নাইপার, ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়। প্রশংসা করেন অংশগ্রহণকারী সেনারাও। এতে অংশগ্রহণকারী সেনারা বাস্তব যুদ্ধের মতো অভিজ্ঞতা অর্জনের সুযোগের পাশাপাশি যৌথ অভিযানে আন্তদেশীয় সমন্বয় দক্ষতা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। জানান, এই মহড়া ন্যাটোর সদস্যদের মধ্যে পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সহযোগিতা বৃদ্ধির একটি অংশ। সেই সঙ্গে এটিকে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি বলেও জানায় বুলগেরিয়া। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অস্ট্রিয়ার একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর ধারণা, হামলার পর আত্মহত্যা করেছেন অস্ত্রধারী। এই ঘটনায় শোক জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সকাল থেকে কাঁপছিল অস্ট্রিয়ার গ্রাজ শহর। একটি স্কুলের হল ঘরে তীব্র গোলাগুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত স্কুলটিতে পৌঁছে অস্ট্রিয়া পুলিশের বিশেষ বাহিনী ইকোকোবরা। আশেপাশের এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। পরে সেখান থেকে একে একে বের করে আনা হয় মরদেহ। নিহতদের বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। যেসব শিক্ষার্থী বেঁচে ফিরেছে এবং তাদের বাবা মা এখনো আতঙ্কগ্রস্ত। আমার ছেলের কাছে ফোন থাকায় সে আমাকে ফোন করে জানাতে পেরেছে। তবে আমি এখনো আতঙ্কিত, মন এখনো অশান্ত। এটা বিশ্বাস করা যায় না যে স্কুলের মতো একটা জায়গা এতটা অনিরাপদ। হামলার পর স্কুলটি পুরোপুরি খালি করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, হামলার পর আত্মহত্যা করেছে অস্ত্রধারী। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। একজনই এই হত্যাযজ্ঞ চালায় বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। দিনটিকে অস্ট্রিয়ার ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার। পুরো অস্ট্রিয়া 3 দিনের জাতীয় শোক পালন করে হামলায় নিহতদের স্মরণ করবে। সমস্ত সরকারি ভবনে অস্ট্রিয়ার পতাকা অর্ধনমিত রাখা হবে এবং এই ভয়ানক ঘটনার শোক জানাতে দেশব্যাপী 1 মিনিটের শোক পালন করা হবে। অস্ট্রিয়ার স্কুলে এ বন্দুক হামলার ঘটনায় শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
মেক্সিকোয় মৌসুমের প্রথম হারিকেন বারবারা আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় সোমবার হারিকেনটি আঘাত হানে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। বারবারার প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। 2025 সালে হজ পালন করতে যাওয়া হাজিরা পেলেন নতুন এক অভিজ্ঞতা। গত বছরের তুলনায় এবারের যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। হজ সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবার হাজিদের ব্যাগ পৌঁছেছে নির্ধারিত সময়ের মধ্যে। মক্কা থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। বিগত বছরগুলোতে ব্যাগ নিয়ে চরম ভোগান্তির শিকার হতেন হাজিরা। অব্যবস্থাপনার কারণে কারো কারো হজের শেষ পর্যন্ত ব্যাগ পাওয়া যেত না। কিন্তু এবারের অভিজ্ঞতা পুরোটাই ভিন্ন। হাজিরা জানান, এবছর সময় মতো হাতে পেয়েছেন তাদের লাগেজ। কোনো রকম চাপ ছাড়াই হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। নির্ধারিত ওনারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন। 4 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা আমাদের লাগেজগুলো পেয়ে গেছি এবং সুন্দরভাবে সেটা যেখানেই গেছি সেখানে লাগেজগুলো তারা সুন্দরভাবে ক্যারি করেছে। আমরা যখন মদিনায় চলে যাচ্ছি, তারা তাদের নিজ দায়িত্বে সমস্ত লাগেজগুলো তারা তাদের বাসে বা কার্গোতে উঠাই দিচ্ছে। হাজিরা বলেছেন, তারা ভাবতেও পারেননি যে হজ যাত্রা এতটা সহজ হবে। ব্যাগ নিয়ে চিন্তা করতে হয়নি এবং তাই তারা পুরোপুরি মনোযোগ দিতে পেরেছেন ইবাদতে। হজ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, হাজিদের সুবিধার কথা মাথায় রেখে পরিকল্পনা তৈরি করেছে তারা, যাতে কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন হাজিরা। যত হাজি আসছে এদেরকে ব্যাগগুলো সুন্দরভাবে আমরা সার্ভিস দিয়েছি, এতে কোনো ব্যাগের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হাজিরাও আলহামদুলিল্লাহ ভালোভাবে সন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য ছিল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। ব্যাগের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির ফলে এবার নির্বিঘ্নে হজ পালন করতে পারছেন হাজিরা। সব কিছু অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে আমাদের কাছে। যেমনটি জানছিলেন যে একজন হাজি যিনি এই বছর হজ করতে এসেছেন, তিনি জানাচ্ছিলেন যে তার এই বছর হজের অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার এবং ভালো হয়েছে। অর্থাৎ তিনি খুবই সন্তুষ্ট। তাদের এই হজের যে জার্নি বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে সৌদি আরবে এসে পবিত্র মক্কা অবস্থান করা এবং এখানে হজের যে সার্বিক ব্যবস্থাপনা সব কিছু মিলে তিনি তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। এতে বলা চলে যে বিগত বছরের চাইতে এই বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত ভালো এবং চমৎকার ছিল। মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। আয়ারল্যান্ডের নিউব্রিজ শহরে নিলামে তোলা হয়েছে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত জিনিসপত্র। জুলিয়ান্স অকশন নিলামকারী প্রতিষ্ঠানের এই নিলামে 100টিরও বেশি জিনিসপত্র প্রদর্শন করা হয়। 9 জুন শুরু হওয়া এই নিলামের প্রাক প্রদর্শনী চলবে 17 জুন পর্যন্ত। রঙিন পোশাক, জুতা, টুপি সবকিছু সুসজ্জিত আছে কাচের ঘরে। বিস্ময়কর ব্যাপার হলো, এই সবই যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত জিনিসপত্র। এমন চিত্রের দেখা মিলল আয়ারল্যান্ডের নিউব্রিজ শহরে, যেখানে মিউজিয়াম অফ স্টাইল আইকনসে এই ফ্যাশন আইটেমগুলো নিলামে তোলা হয়। নিলামের নাম দেয়া হয়েছে প্রিন্সেস ডায়ানা স্টাইল অ্যান্ড আ রয়্যাল কালেকশন, যার আয়োজন করে জুলিয়ান্স অকশন নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। জুলিয়ান্স অকশনের নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, এখানে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত 100টির বেশি জিনিস প্রদর্শন করা হয়। এটি ডায়ানার স্মৃতি বিজড়িত সবচেয়ে বড় ফ্যাশন সংগ্রহের নিলাম বলেও জানায় প্রতিষ্ঠানটি। এই চমকপ্রদ নিলামে প্রিন্সেস ডায়ানার অনুষঙ্গের পাশাপাশি আরও থাকছে ডায়ানার 1981 সালের বিয়ের গাউনের স্কেচ ও সে সময় টিউল কাপড়ের কাটিংস। দ্বিতীয় রানী এলিজাবেথের কিছু পোশাকেরও দেখা মিলবে এখানে। জুলিয়ান্স অকশন জানায়, এর আগেও একটি পোশাক $11,40,000 বিক্রি করে তারা। 9 জুন থেকে শুরু হয় এই নিলামের প্রাক প্রদর্শনী, যা চলবে 17 জুন পর্যন্ত। নিলাম থেকে পাওয়া অর্থ দেয়া হবে দাতব্য সংস্থায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কায়রোর প্রাচীন এবং ঐতিহাসিক এলাকা হেলিওপোলিস পা ফেলেছে 120 বছরে। অঞ্চলটির স্থাপত্য ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে ঘিরে চলছে নানা আয়োজন। ইউরোপিয়ান স্থাপত্যের এক নিখুঁত ছাপ আর রাজকীয় অতীতের গন্ধে মোড়ানো এলাকা হেলিওপোলিস। 120 বছর পূর্তি উপলক্ষে হেলিওপোলিসের ঘুমন্ত অতীত যেন আলপনায় রঙিন হয়ে উঠল আবারও। হেরিটেজ ইনিশিয়েটিভের উদ্যোগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মিশরের কায়রোতে। এতে অংশ নেন 28 জন শিল্পী, যাদের তোলা 40টির বেশি চিত্রকর্ম মিক্সড মিডিয়া ও ছাপচিত্রে ধরা পড়ে এই এলাকার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য।
1905 সালে বেলজিয়ান প্রকৌশলী ও শিল্পপতি ব্যারন অ্যাম্পেইন কায়রোর পূর্বাঞ্চলে স্থাপন করেন হেলিওপোলিস, যা স্থানীয়ভাবে মাসর আল গেদিদা নামে পরিচিত। ইউরোপীয় স্টাইলের প্রাসাদ, রোমান রোড এবং ছিমছাম স্থাপত্যের সম্মিলনে গড়া এই শহর এখন কায়রোর ঐতিহ্যের অমূল্য অংশ। শিল্পী ও কারুকার্য প্রদর্শনীর কিউরেটর জানান, এই আয়োজন কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের জন্য ঐতিহ্য রক্ষার একটি নান্দনিক প্রচেষ্টা। আমরা এখানে ব্যারন অ্যাম্পেইনের প্রাসাদের সামনে অবস্থান করছি, যিনি মাসর আল গেদিদা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রদর্শনীতে 40টি শিল্পকর্ম রয়েছে। এগুলো শুধু ছবি বা চিত্রকর্ম নয়, বরং বিভিন্ন মাধ্যমে তৈরি কাজ। এসবের মাধ্যমে আমরা মাসর আল গেদিদার সংস্কৃতি ও ইতিহাস রক্ষায় শিল্পের ভূমিকা তুলে ধরছি। এই উদ্যোগের সমন্বয়ক হালা আল আনসার জানান, মাসর আল গেদিদা কেবল ভবন নয়, এটি নানা জাতিগোষ্ঠীর মানুষের মিলনস্থল। তাই স্থাপত্যের পাশাপাশি সামাজিক ঐতিহ্যকেও রক্ষা করাই মূল লক্ষ্য। উৎসবের দ্বিতীয় দিনে হেলিওপোলিস 125তম জয়ন্তীর পথে স্লোগানে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। হেলিওপোলিস, যা ইতিহাসের গর্ব, সংস্কৃতির আলোকবর্তিতা আর ভবিষ্যতের জন্য এক অনন্য চেতনার উৎস। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর। টানা 5 দিন ধরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরেও কারফিউ জারি, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং খাবার লাইনে আবারও নেতানিয়াহু বাহিনীর হামলা, গাজায় নিহত 36 ফিলিস্তিনি, আহত 2 শতাধিক। সহিংসতা উস্কে দেয় 2 ইসরায়েলি মন্ত্রীর ওপর 5 দেশের নিষেধাজ্ঞা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।